দেখো, এখন তোমাদের সিলেবাসের মধ্যে আর দুটো টপিক বাকি আছে, দুটো ইউনিট। একটা ইউনিটের নাম হচ্ছে ইউনিট 6, যেটাকে বলছে অসিলেটর, ঠিক আছে, এবং ইউনিট 7 যেখানে আছে অপ্যাম্প। এই দুটো টপিক তোমাদের বাকি আছে। তো এখন আমরা প্রথমে ইউনিট 6, সেখানে যেটা অসিলেটর যে চ্যাপ্টারটা, ওইটা দেখব। এখানে কি কি টপিক আমাদেরকে দেখতে হবে না, অসিলেটর এটার রিকোয়ারমেন্ট কেন হয়, অসিলেটরের দরকারটা কেন, অসিলেটর সংক্রান্ত একটা ক্রাইটেরিয়া আছে, বার্ক হাউজেন ক্রাইটেরিয়া অফ অসিলেটর। এটা কি ব্যাপার সেটা আমাদেরকে জানতে হবে, বার্ক হাউজেন ক্রাইটেরিয়াটা কিরকম জিনিস। এবং তারপরে সার্কিট ডায়াগ্রাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন অনলি। কতগুলো স্পেশাল টাইপের অসিলেটর আছে যেগুলোর আমাদেরকে সার্কিট ডায়াগ্রাম জানতে হবে, এবং তারা কোথায় কোথায় তাদেরকে ব্যবহার করা হয় সেগুলো জানতে হবে। যার মধ্যে আছে ফেজ শিফট অসিলেটর, হার্টলে অসিলেটর, কলপিট অসিলেটর, ক্রিস্টাল অসিলেটর। ঠিক আছে, এই 4 ধরনের অসিলেটর তোমাদেরকে সার্কিট ডায়াগ্রাম এবং তাদের অ্যাপ্লিকেশনস গুলো জানতে হবে। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে অসিলেটরটা অ্যাকচুয়ালি কি জিনিস। তো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, সেখানে এই অসিলেটর কাজে লাগে। এবার এই ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে তাদেরকে না এনার্জি সাপ্লাই করতে হয়, এবং সেই এনার্জিটা একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে তাদেরকে সাপ্লাই করতে হয়। যেমন ধরো কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, যেমন হচ্ছে রেডিও, রেডিও অথবা টেলিভিশন রিসিভার, সেখানে কি, সেখানে অসিলেটরের দরকার আছে, কারণ অসিলেটর সেখানে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ জেনারেট করতে কাজে লাগে। ঠিক আছে, তো বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসকে এনার্জি সাপ্লাই করতে হয়, এবং সেই যে এনার্জি সাপ্লাইটা করা হয় সেই এনার্জিটা কি ফর্মে দেওয়া হয়, এসি এনার্জি। ঠিক আছে, এরকম এরকম যে ওয়েব ফর্ম, তাদেরকে কি বলা হয়, অল্টারনেটিং কারেন্ট ওয়েব ফর্ম। ঠিক আছে, এরকম অল্টারনেটিং কারেন্ট ওয়েব ফর্ম হিসাবে এনার্জিটা কোনো একটা ধরো ইলেকট্রনিক ডিভাইসকে দিতে হবে। এটা ধরো কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস, হতে পারে সেটা রেডিও অথবা হতে পারে সেটা টেলিভিশন, তার রিসিভারকে এটা দিতে হবে। এবার এই যে এনার্জিটা আমরা দেব, এটা ধরো এনার্জির একটা ওয়েব ফর্ম আমরা এঁকেছি। ঠিক আছে, এই যে এনার্জিটা আমরা তাদেরকে দেব, সেই এনার্জিটা কত ফ্রিকোয়েন্সিতে তাদেরকে দেওয়া হবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে তো সেট করতে হবে। হতে পারে এনার্জিটা হয়তো অনেক কম ফ্রিকোয়েন্সিতে দরকার, কম ফ্রিকোয়েন্সি মানে ধরো সাম হার্জ ফ্রিকোয়েন্সিতে দরকার, সাপোজ 20 হার্জে দরকার, অথবা ধরো 40 হার্জে দরকার। এরকম কম হার্জের এনার্জি তাদেরকে সাপ্লাই করার দরকার হতে পারে। অথবা ধরো অনেক হাই ফ্রিকোয়েন্সিতে এনার্জি তাদেরকে দিতে হবে। হাই ফ্রিকোয়েন্সি মানে কত হাই হতে পারে, ধরো 40,000 হার্জ, ঠিক আছে, অথবা ধরো 20,000 হার্জ। এরকম হাই ফ্রিকোয়েন্সি বা তার থেকেও হাই ফ্রিকোয়েন্সিতে যদি আমাদেরকে এনার্জি সাপ্লাই করতে হয়, তাহলে কি এই রকম লো ফ্রিকোয়েন্সিতে অথবা হাই ফ্রিকোয়েন্সিতে, এই যে বিভিন্ন রকমের ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে যদি আমাদেরকে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসকে এনার্জি সাপ্লাই করতে হয়, তার জন্য তাহলে আমাদের এমন কোনো যন্ত্র থাকতে হবে বা এমন কোনো ব্যবস্থা থাকতে হবে যার মাধ্যমে এরকম বিভিন্ন রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সির এনার্জি জেনারেট করা সম্ভব। এমন কোনো ব্যবস্থা নিশ্চয়ই থাকতে হবে যার মাধ্যমে এনার্জি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তৈরি করা সম্ভব হবে। তো এই যে বিভিন্ন ধরনের এনার্জি বা বিভিন্ন ফ্রিকোয়েন্সির যে এনার্জি, সেটা সাপ্লাই করবার জন্য যে ডিভাইস ইউজ করা হয় তারই নাম হচ্ছে অসিলেটর। ঠিক আছে, এই যে অসিলেটর, অসিলেটর থেকে আমাদের ওয়েব ফর্ম তৈরি হয়, এসি ওয়েব ফর্ম তৈরি হয়। এবার এখানে যে ওয়েব ফর্মটা দেখানো হয়েছে, এটা কি ওয়েব ফর্ম, এই ধরনের ওয়েব ফর্মকে কি ওয়েব ফর্ম বলে, এটা কিসের মতো দেখতে, এই ধরনের ওয়েব ফর্মটা কিসের মতো দেখতে বলে, এটা কোন ওয়েব, এটা অল্টারনেটিং তো সাইন ওয়েভ। ঠিক আছে, এটাকে বলা হয় সাইনুসয়েডাল, এটা হচ্ছে সাইনুসয়েডাল। ঠিক আছে, এই ধরনের ওয়েব ফর্মকে বলা হয় সাইনুসয়েডাল ওয়েব ফর্ম, কারণ এটা সাইন ওয়েভের মতো দেখতে। ঠিক আছে, তো এই যে ওয়েব ফর্ম, এর ফ্রিকোয়েন্সিটা কত, ফ্রিকোয়েন্সি কাকে বলবে, এই ওয়েব ফর্মের ফ্রিকোয়েন্সি কাকে বলে, আর টাইম পিরিয়ড কাকে বলে। এই যে ওয়েব ফর্মটা শুরু হয়েছে কোথা স্যার থেকে, ওয়ান সাইকেলে যে হ্যাঁ এখান থেকে শুরু হয়েছে, এখানে থেকে আবার শুরু হয়েছে, এই দুটো টাইম পিরিয়ড সাইকেলের স্যার। মধ্যে। হ্যাঁ, এই যে গ্যাপটা, এটাকে বলা হয় কি টাইম পিরিয়ড, ক্যাপিটাল টি, একে বলা হয় টাইম পিরিয়ড।
এটা হচ্ছে ইউনিট হচ্ছে সেকেন্ড, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড এরকম। আর ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি এফ ইজিক্যাল টু হয় সবসময় 1/t, ঠিক আছে, 1/T একে বলা হয় ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে এই ওয়েভ ফর্মটার একটা সার্টেন ফ্রিকোয়েন্সি আছে, তাই তো, এবং ওয়েভ ফর্মটার একটা সার্টেন প্যাটার্ন আছে, এটা হচ্ছে সাইনুসয়েডাল। এবার যে অসিলেটরের মাধ্যমে আমরা কি কন্ট্রোল করতে পারি? আমরা হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করতে পারি। আমরা কত ফ্রিকোয়েন্সিতে দেব? ধরো এটা একটা ওয়েভ ফর্ম হলো, এটার একটা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে, এটার একটা ফ্রিকোয়েন্সি ধরো আছে, একটা ওয়েভ ফর্ম আমরা দেখাচ্ছি। আবার ধরো আরেকটা ওয়েভ ফর্ম আমরা এখানে দেখালাম, এখানে ধরো আরেকটা ওয়েভ ফর্ম আমরা দেখাচ্ছি এইরকম। ভুল হলো একটু। এরকম একটা ওয়েব ফর্ম আমরা এখানে দেখাচ্ছিলাম। এরকম একটা ওয়েব ফর্ম দেখালাম, বলো দেখি কোনটার ফ্রিকোয়েন্সি বেশি আর কোনটার কম? স্যার নিচেরটা ফ্রিকোয়েন্সি বেশি। নিচেরটার ফ্রিকোয়েন্সি উপরেরটার ডবল, ঠিক আছে, এটা ডবল, হ্যাঁ নিচেরটার ফ্রিকোয়েন্সি বেশি, এটা হচ্ছে উপরেরটার ডবল, কারণ এর একটা হাফ সাইকেল যেখানে হচ্ছে এর সেখানে একটা টোটাল সাইকেল কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এবার এই যে কত ফ্রিকোয়েন্সিতে আমরা এনার্জিটাকে দেব কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস যার এনার্জি দরকার, সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি কার মাধ্যমে? অসিলেটরের মাধ্যমে। আমরা চাইলে এই ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করতে পারি বিভিন্ন অসিলেটর ইউজ করে, ঠিক আছে। অসিলেটর বেসিক্যালি এনার্জিটাকে সাপ্লাই করছে এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এনার্জি সাপ্লাই করছে। এবার এই যে ওয়েভ ফর্মটা, এটা যে সবসময় সাইনুসয়েডালই হবে তার কোনো মানে নেই, এটা সাইনুসয়েডাল হতে পারে অথবা নন সাইনুসয়েডালও হতে পারে, ঠিক আছে। সবসময় সাইনুসয়েডাল ওয়েভ ফর্মেই যে এনার্জি সাপ্লাই করবে তার কোনো অর্থ নেই, অন্য ওয়েভ ফর্মও হতে পারে। তো যে ধরনের অসিলেটর সাইনুসয়েডাল ওয়েভফর্ম হিসাবে এনার্জি সাপ্লাই করছে তাদেরকে কি অসিলেটর বলবো? তাদের নাম দেওয়া হবে সাইনুসয়েডাল অসিলেটর, ঠিক আছে। যারা এরকম সাইন ওয়েভের ফর্মে এনার্জিটা সাপ্লাই করবে সেই ধরনের অসিলেটরকে নাম দেওয়া হয়েছে সাইনুসয়েডাল অসিলেটর, ঠিক আছে। এটা হচ্ছে সাইনুসয়েডাল অসিলেটর। তার মানে দেখো সাইনুসয়েডাল অসিলেটর এখানে লেখা হয়েছে, সাইনুসয়েডাল অসিলেটর মানে কি বলছে না, sinusoidal oscillator an electronic device that generates sinusoidal oscillations of desired frequency। যে ধরনের অসিলেটর সাইনুসয়েডাল অসিলেশন জেনারেট করছে অফ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আমরা চাইছি সেই ফ্রিকোয়েন্সিতে তারা জেনারেট করছে, তাকেই বলা হচ্ছে সাইনুসয়েডাল অসিলেটর, ঠিক আছে। তবে একটা কনফিউশন হতে পারে যে যখন আমরা বলছি একটা জেনারেট সাইনোসয়েডাল অসিলেটর, তার মানে এটা কি অ্যাকচুয়ালি জেনারেটিং, এটা কি একটা জেনারেটরের মতো বিহেভ করছে? অসিলেটর কি তাহলে একটা জেনারেটর? তা কিন্তু নয়, জেনারেটর হচ্ছে ডিফারেন্ট থিং, ঠিক আছে। আমরা এর আগে বেসিক ইলেকট্রিক্যালে জেনারেটর সম্পর্কে জেনেছি। জেনারেটর কি করে? জেনারেটর হচ্ছে এমন একটা ডিভাইস যার মধ্যে আমরা মেকানিক্যাল এনার্জি স্যার ইনপুট মেকানিক্যাল কে হিসাবে দিই। করে? হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি মানে প্রাইম মুভারকে আমরা ঘোরাই এবং তার বদলে আমরা ইলেকট্রিক পাশে। সেখান থেকে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা আউটপুট হিসাবে পাই, ঠিক আছে, সেটা হচ্ছে একটা জেনারেটর। কিন্তু কারো কারো কনফিউশন হতে পারে যে তাহলে অসিলেটরও তো অ্যাকচুয়ালি এসি জেনারেট করছে, এসি সাইন ওয়েভ জেনারেট করছে, তাহলে কি অসিলেটর হচ্ছে একটা জেনারেটরের মতোই? তা কিন্তু নয়। বেসিক্যালি জেনারেটরের মধ্যে আমরা মেকানিক্যাল এনার্জি ইনপুট দিই, ইলেকট্রিক্যাল আউটপুট পাই। কিন্তু এই অসিলেটর হচ্ছে বেসিক্যালি এমন একটা ডিভাইস যেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট হিসাবে দিই, ঠিক আছে। এখানে কোনো একটা এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি আমাকে ইনপুট হিসাবে দিতে হবে। ও কি করবে? সেই ইলেকট্রিক্যাল এনার্জি যেটা ইনপুটে পাচ্ছে সেটাকেও কনভার্ট করে এরকম সাইন ওয়েভে বা অন্য কোনো মানে অল্টারনেটিং সিগনালে কনভার্ট করবে এবং তার ফ্রিকোয়েন্সিটাকে সে কন্ট্রোল করবে। কিন্তু বেসিক্যালি সেটা ইলেকট্রিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্সন, ঠিক আছে। সুতরাং মানে জেনারেটরের সঙ্গে অসিলেটরে কিন্তু কোনো মিল কিছু নেই।
এবং দেখো এখানে কি বলছে যে অসিলেটর যেটা আছে তারা কিন্তু যে ফ্রিকোয়েন্সিটা জেনারেট করে সেই ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক হাই রেঞ্জের ফ্রিকোয়েন্সি হয়, ঠিক আছে, অনেক হাই, মানে স্মল ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে একদম এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি, দেখো 20 হার্জ মানে খুব স্মল ফ্রিকোয়েন্সি, সেখান থেকে শুরু করে এক্সট্রিমলি হাই ফ্রিকোয়েন্সি যেমন হচ্ছে 20 মেগাহার্জ, এত হাই ফ্রিকোয়েন্সি পর্যন্ত একটা অসিলেটর জেনারেট করতে পারে, ঠিক আছে, 20 মেগাহার্জের থেকেও বেশি, এত হাই ফ্রিকোয়েন্সিও জেনারেট করতে পারে। কিন্তু যে আমাদের জেনারেটর কি করে, জেনারেটরের মাধ্যমে আমরা বেসিক্যালি পাওয়ার সিগন্যাল যেটা আমাদের হয় সেটা হচ্ছে 50 হার্জ আমরা জেনারেলি জেনারেট করে থাকি, এটাও একটা পার্থক্য। আর আরেকটা পার্থক্য কি না, অসিলেটর ইজ এ নন রোটেটিং ডিভাইস, অসিলেটরে কিন্তু কোনো রোটেটিং পার্ট কিছু নেই। জেনারেটরে যেমন কি থাকে, একটা রোটেটিং পার্ট থাকে, প্রাইম মুভার থাকে, সেটাকে ঘোরানো হয়, এক্সেল হ্যাঁ, থাকে কিন্তু স্যার। এই অসিলেটরে এসব কিছু নেই, অসিলেটর ইজ এ নন রোটেটিং ডিভাইস, ইট ইজ এ ফিক্সড ডিভাইস, এবং এটা একটা স্মল একটা সার্কিট, ঠিক আছে, এটা এমন কিছু বড় সার্কিটও নয়, একটা স্মল একটা এইটুকু জায়গার মধ্যে একটা হয়তো অসিলেটরকে আমরা রেখে দিতে পারি, ঠিক আছে, কিন্তু আমরা জানি জেনারেটর ইজ এ ভেরি বিগ ডিভাইস, ঠিক আছে, এবং এখানে ওয়্যার অ্যান্ড টিয়ারও কম হয়, অনেক লং লাস্টিং লাইফ থাকে এই কারণে। বোঝা গেল? তাহলে অসিলেটরের বেসিক কনসেপ্টটা হচ্ছে অসিলেটর এমন একটা ডিভাইস যেখানে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি ইনপুট দেব বা ডিসি এনার্জি আমরা ইনপুট হিসাবে দেব, অসিলেটর সেই ডিসি এনার্জিটাকে নিয়ে অল্টারনেটিং সিগন্যালে কনভার্ট করবে অফ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি, আমাদের যে ফ্রিকোয়েন্সিতে দরকার সেই ফ্রিকোয়েন্সিতে সেই অসিলেটর এনার্জিটাকে জেনারেট করবে। এবার এই অসিলেটর বিভিন্ন ধরনের হতে পারে, সাইনুসয়েডাল অসিলেটর হতে পারে যেটা কিনা এরকম সাইন ওয়েভের মতো ফর্মে এনার্জিটা জেনারেট করবে, অথবা হতে পারে নন সাইনুসয়েডাল অসিলেটরস। কিন্তু আমরা বেসিক্যালি এখানে যেগুলো দেখব সেগুলো নন সাইনুসয়েডাল অসিলেটর গুলো নিয়েই আমরা মেনলি এখানে দেখব, ঠিক আছে, সাইনুসয়েডাল টাইপের অসিলেটর গুলোই আমরা মেনলি ফোকাস করব। এবারে দেখো অসিলেশন ব্যাপারটা কি, অসিলেটর কথাটার মধ্যে একটা টার্ম লুকিয়ে আছে, সেই টার্মটা হচ্ছে অসিলেশন, ঠিক আছে, অসিলেশন। অসিলেশন মানে বুঝতেই পারছো একটা ভ্যালু সেটা ফ্লাকচুয়েট করছে, অসিলেট করা মানে হচ্ছে কি যে ওয়েভ ফর্মের যে সিগন্যালের যে ভোল্টেজের ভ্যালু সেটা ফ্লাকচুয়েট করছে। যেমন হচ্ছে এই সাইন ওয়েভই যদি আমরা আঁকি, এই সাইন ওয়েভটা কি সমস্ত জায়গাতে ভ্যালুটা কনস্ট্যান্ট আছে, ভোল্টেজের ভ্যালু কি সবসময় কনস্ট্যান্ট? না এই স্যার। সাইন ওয়েভের মধ্যে এটা ধরো একটা ভোল্টেজের সিগন্যাল আমরা হিসাবে বলছি, এটা ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ভোল্টেজ বলছি, এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম বলছি, তা এখানে কি ভোল্টেজটা সব জায়গায় কনস্ট্যান্ট আছে? তা কিন্তু নেই, এখানে একরকম ভোল্টেজ আছে, এখানে আরেক রকম ভোল্টেজ আছে, এখানে আবার ভোল্টেজ আরেক রকম, তার মানে ভ্যালু ইজ ফ্লাকচুয়েটিং। তো বেসিক্যালি এটাকেই বলা হয় অসিলেশন, ঠিক আছে, এটাকেই বলা হয় অসিলেশন, মানে ভ্যালু ইজ অসিলেটিংও বলা যেতে পারে, নট কনস্ট্যান্ট। তো এই যে অসিলেশন, তো অসিলেশনের ক্ষেত্রে আমরা যে অ্যামপ্লিটিউডটা দেখতে পাচ্ছি এখানে, এই অসিলেশনের অ্যামপ্লিটিউড কাকে বলে, ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। স্যার সাইন ম্যাক্সিমাম। ওয়েভের হ্যাঁ স্যার। ম্যাক্সিমাম যে ভ্যালু এইটা বা এইটা, বা নেগেটিভের দিক থেকে দেখতে গেলে এইটা অথবা এইটা, এগুলো হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, এই ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হয় অ্যামপ্লিটিউড, ঠিক আছে। এবার কোন একটা ধরো সাইন ওয়েভ আছে, সাইন ওয়েভের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই ম্যাক্সিমাম ভ্যালুগুলো যা ছিল তাই থাকছে, ঠিক আছে, মানে এখানেও যতটা ম্যাক্সিমাম ছিল এখানেও ততটাই ম্যাক্সিমাম আছে। আবার এর পরে যদি আমরা আরেকটা সাইকেল আঁকি, সেখানেও ভ্যালুটা ধরো সেমই আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা ধরো সেমই আছে, এরকম চলছে, ঠিক আছে। তো এই ধরনের অসিলেশনকে আমরা কি বলবো, এই ধরনের অসিলেশনকে আমরা বলবো হচ্ছে আনড্যাম্পড অসিলেশন, আনড্যাম্পড, আনড্যাম্পড অসিলেশন। আনড্যাম্পড কথাটার মানে কি, আনড্যাম্পড কথাটার মানে হচ্ছে যেখানে কোনো রকম ড্যাম্পিং হচ্ছে না, ঠিক আছে, ড্যাম্পিং মানে হয়ে যাওয়া, ড্যাম্প হয়ে যাওয়া মানে হচ্ছে ভ্যালুটা যদি কমে যেত তাকে আমরা বলতাম ড্যাম্পড অসিলেশন, কিন্তু এই ধরনের অসিলেশনকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা টাইপ অফ আনড্যাম্পড অসিলেশন, ঠিক আছে, আনড্যাম্পড অসিলেশন। তাহলে ড্যাম্পড অসিলেশনের ছবিটা যদি দেখায় সেটা কেমন হতো, সেটা আমরা এখানে দেখাচ্ছি ধরো আরেকটা সার্কিটে, না আরেকটা ডায়াগ্রামে। ধরো প্রথম সাইকেলটা আমার এরকম আছে,
টাইম পিরিয়ডটা কিন্তু সেম থাকবে, টাইম পিরিয়ড সেম থাকছে, কিন্তু অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে। তার মানে টাইম পিরিয়ড আমার এতটাই থাকবে ধরো, কিন্তু অ্যামপ্লিটিউডটা ধরো এরকম হলো। ঠিক আছে, আবার ধরো তারপরে সাইকেলে আরো অ্যামপ্লিটিউডটা কমে গেল, আরো ধরো এরকম হয়ে গেল, এইরকম হয়ে গেল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা ভোল্টেজ দেখাচ্ছি ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর, দিক বরাবর আমরা ভোল্টেজ দেখাচ্ছি, আর এদিক বরাবর ধরো আমরা কারেন্ট দেখাচ্ছি, সরি কারেন্ট নয়, টাইম দেখাচ্ছি। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে প্রত্যেকটা আমার এক একটা সাইকেল যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত একটা সাইকেল, এই সাইকেলে আমার অ্যামপ্লিটিউড এতটা ছিল, তাই তো এতটা ছিল, সেকেন্ড সাইকেলে আমার অ্যামপ্লিটিউড এইটুকু হয়ে গেল, তারপরের সাইকেলে অ্যামপ্লিটিউড আরো কমে গেল। তার মানে অ্যামপ্লিটিউডটা দেখো ক্রমশ ক্রমশ কিরকম হচ্ছে, এরকম ভাবে একটা কমে যাচ্ছে, কমে যাচ্ছে, তাই না? অ্যামপ্লিটিউড যেটা আছে প্রত্যেকটা সাইকেলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামপ্লিটিউডটা ক্রমশ কমছে। এদিক থেকেও যদি দেখি এই অ্যামপ্লিটিউডের ভ্যালুটা ক্রমশ ক্রমশ কি হচ্ছে না, কমে যাচ্ছে। তো এই ধরনের যে অসিলেশন, এই ধরনের অসিলেশনকে বলা হয় ড্যাম্পড অসিলেশন। ঠিক আছে, ড্যাম্পড অসিলেশন, যেখানে অ্যামপ্লিটিউডটা ক্রমশ কমে যায়, তাকে নাম দেওয়া হয় ড্যাম্পড অসিলেশন। তাহলে বোঝা গেল অসিলেশন দু ধরনের হতে পারে। সাইনোসয়েডাল অসিলেটর থেকে আমরা যে অসিলেশনটা পাচ্ছি সেটা দু ধরনের হতে পারে। এই ধরনের যদি অসিলেশনটা হয় তাকে বলা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন, যেখানে আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড অফ দ্য সাইন ওয়েভ রিমেনিং কনস্ট্যান্ট, তাকে বলা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন। আর যদি আমার সাইন ওয়েভ যেটা আমরা পাচ্ছি সেই ওয়েভ ফর্মের যে ম্যাক্সিমাম ভ্যালু বা অ্যামপ্লিটিউড সেটা যদি ক্রমশ কমতে থাকে, সেই ধরনের অসিলেশনকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন, তাকে বলা হচ্ছে ড্যাম্পড অসিলেশন। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। যদি স্যার ওই অসিলেশনটা বাড়ে তখন তাকেও তো ড্যাম্প অসিলেশন বলবো? না, ড্যাম্পড অসিলেশনে বাড়বে না কখনো। ঠিক আছে, ড্যাম্পিং মানে বেসিক্যালি কমে যাওয়া, ইলেকট্রিক্যাল সেন্সে এটাকে কমে যাওয়াটাকেই ড্যাম্পিং বলে। ঠিক আছে, ওকে স্যার, হ্যাঁ। ড্যাম্পিং ব্যাপারটাই হচ্ছে কমে যাওয়া। তো দেখো এবার হচ্ছে আমরা একটা অসিলেটর, তার আমরা বেসিক যে সার্কিট, তার যে মেন কম্পোনেন্ট সেগুলো সম্পর্কে একটু দেখব। ঠিক আছে, সিম্পল একটা অসিলেটরি সার্কিট আমরা ফার্স্টে দেখব। এখনো কিন্তু আমরা মেন অসিলেটরের যে সার্কিট ডায়াগ্রাম তাতে আসিনি, আমরা একটা জাস্ট অসিলেটরি সার্কিট সম্পর্কে এখানে দেখব। তাহলে অসিলেটর কাকে বলে না, অসিলেটর হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা সার্কিট যেটা ইলেকট্রিক্যাল অসিলেশন প্রডিউস করে অফ ডিজায়ার্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আমাদের যে ফ্রিকোয়েন্সি দরকার সেই ফ্রিকোয়েন্সিতে আউটপুট জেনারেট করলে তাকেই আমরা বলবো অসিলেটরি সার্কিট। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কি দেখাচ্ছি, এখানে আমরা একটা ডায়াগ্রামের ফর্মে দেখাচ্ছি। এই ডায়াগ্রামের মধ্যে লক্ষ্য করো, এটা কি সার্কিট, এটাতে কি আছে, এটাকে কি বলে, এরকম সিম্বল দিয়ে একে কি দেখায়, ইন্ডাক্টর স্যার। এটা হচ্ছে একটা ইন্ডাক্টর, এটা হচ্ছে ইন্ডাক্টর। কি একটা সুইচ, তারপরে এটাকে কি বলে, তারপরেরটাকে এটা হচ্ছে একটা ক্যাপাসিটার। ঠিক আছে, এটা একটা ক্যাপাসিটর। ক্যাপাসিটার, ক্যাপাসিটার। ঠিক আছে, আচ্ছা মনে করো আমরা কোনো এক জায়গা থেকে, বাইরে থেকে ক্যাপাসিটারটাকে চার্জ করে রেখেছি। কি করে রেখেছি, চার্জ করে রেখেছি। মানে এই সুইচটাকে অন করার আগেই, সুইচ অন করিনি তার আগেই ধরো আমরা এখানে একটা কোনো ব্যাটারি ফ্যাটারি লাগিয়ে ক্যাপাসিটারটাকে চার্জ করে রেখেছি। কিরকম চার্জ করে রেখেছি না, উপরের প্লেটটাকে আমরা পজিটিভ প্লেট করে রেখেছি। ঠিক আছে, আর নিচের যে প্লেট সেটাকে আমরা নেগেটিভ চার্জ করে রেখেছি। ঠিক আছে, এবারে কি হলো, এই যে সুইচটা আছে না, এই সুইচটাকে এবার আমরা ক্লোজ করছি।
সুইচটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। সেকেন্ড সার্কিট যেটা আছে ওখানে আমরা ক্যাপাসিটার এবং ইন্ডাক্টরের মাঝে যে সুইচটা আছে এস সুইচ, এই সুইচটাকে ক্লোজ করলাম। সুইচ যদি আমরা ক্লোজ করি তখন কি হবে, ক্যাপাসিটারের মধ্যে কি জমেছিল, ক্যাপাসিটারটার প্লেট দুটোর মধ্যে ভোল্টেজ আছে, মানে ক্যাপাসিটারটাকে আমরা চার্জ করেছি, তার মানে হচ্ছে ক্যাপাসিটারটার মধ্যে একটা চার্জ স্টোর হয়ে আছে। এই যে জমে থাকা যে চার্জটা ক্যাপাসিটার কি করবে, ডিসচার্জ করবে। আচ্ছা, ক্যাপাসিটার যে চার্জটা সেটাকে ডিসচার্জ তো করবে, কোন পথে করবে, ক্যাপাসিটারের পজিটিভ প্লেট কোনটা, উপরের দিকটা, এদিক থেকে ক্যাপাসিটারে একটা কারেন্ট তৈরি হবে, কারেন্ট ফ্লো হবে এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে একটা কারেন্টের ফ্লো সৃষ্টি হবে, ঠিক কিনা বলো? উপরের প্লেটটা পজিটিভ ছিল, নিচের দিকটা নেগেটিভ ছিল, কারেন্ট কোন দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে, হ্যাঁ স্যার। তাহলে এইদিকে একটা কারেন্টের ফ্লো তৈরি হবে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার হচ্ছে কি, কারেন্টের ফ্লো তো ওদিকে হলো, কিন্তু আমরা কি জানি ইলেকট্রনের ফ্লো ইজ কনসিডার্ড অ্যাজ অপোজিট টু দ্য ফ্লো অফ কারেন্ট। কারেন্টের ফ্লো যেদিকে হয় ইলেকট্রনের ফ্লো কোন দিকে হবে, তার বিপরীত দিকে হবে। তো এই যে ছবিটা দেখতে অপোজিট পাচ্ছ, স্যার। হ্যাঁ এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে এই যে কালো রং দিয়ে দেখিয়েছে, ইট ইজ বেসিক্যালি দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রনস। ঠিক আছে, ইলেকট্রনস, তো ইলেকট্রনস গুলো এই দিক থেকে এদিকে ফ্লো করবে বেসিক্যালি। আমরা যদি কারেন্টটাকে এদিক থেকে এদিকে দেখাই তাহলে আমরা এই সার্কিটের মধ্যে ইলেকট্রনস গুলোকে দেখাতে পারি এদিক থেকে এদিকে ফ্লো করবে। এবং যখন এর মধ্যে ইলেকট্রনস ফ্লো হচ্ছে তখন কি হচ্ছে, আমার এইখানে এর মধ্যে দিয়ে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো হয়, এদিক দিয়ে যখন ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হয়, ইন্ডাক্টরের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আমি আরেকবার এখানে আঁকি, এ ধরো ইন্ডাক্টরটা এরকম আছে, ঠিক আছে, এটা ধরো একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টরের মধ্যে উপর থেকে নিচের দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, তো উপর থেকে নিচের দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, উপর থেকে নিচের দিকে কারেন্টের ফ্লো হচ্ছে, মানে এই পাথগুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তো যখন কারেন্ট ফ্লো করবে তখন এই রকম ডট ডট দিয়ে আমরা একটা কারেন্টের একটা আমরা ম্যাগনেটিক যে ফিল্ড লাইনস সেই ডাইরেকশন গুলোকে আমরা অ্যাজিউম করতে পারি, এরকম কিছু ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স তৈরি হবে। ঠিক আছে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হবে। এবার এই ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হবে, ইন্ডাক্টর যেটা আছে তার মধ্যে এবার এনার্জি স্টোর হয়ে গেল, ইন্ডাক্টরের মধ্যে এনার্জিটা স্টোর হয়ে গেল। ঠিক আছে, এবার যখন এই ইন্ডাক্টরের মধ্যে এনার্জিটা স্টোর হবে, ইন্ডাক্টর কি করে, লেঞ্জের সূত্র অনুযায়ী আমরা পড়েছিলাম, ইন্ডাক্টরের মধ্যে যখন একটা কারেন্টের ফ্লো হয় ইন্ডাক্টর কি চেষ্টা করে সবসময়, একটা ব্যাক ইএমএফ বা একটা অপোজিট একটা ইএমএফ তৈরি করার চেষ্টা করে। এবং যেদিক যে কারণের জন্য এখানে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো সেই কারণটাকে বাধা দেওয়ার সৃষ্টি মানে চেষ্টা করে আর কি, বাধা দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এবার বাধা দেওয়ার চেষ্টা করার মানেটা কি, বাধা দেওয়ার চেষ্টা করার মানে হচ্ছে এ মানে স্যার অপোজ করবে স্যার। করবে, এই ম্যাগনেটিক ফিল্ড যেটার কারণে তৈরি হলো সেইটাকে এ অপোজ করবে। ঠিক আছে, কিন্তু ইন্ডাক্টরের মধ্যে কারেন্টের ফ্লোটা সহজে কিন্তু চেঞ্জ হতে চায় না। ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছে থাকুক, কারেন্টের ফ্লোর যে ডাইরেকশন সেটাকেও কিন্তু চেঞ্জ হতে সহজে দিতে চায় না। ঠিক আছে, কিন্তু একটা অপোজিং একটা ইএমএফ এ কিন্তু তৈরি করে ফেলবে। তার ফলে কি হচ্ছে দেখো, মানে ওয়ান্স দ্য ক্যাপাসিটার ইজ ডিসচার্জ, 3 নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো, এখানে কি বলছে, ওয়ান্স দ্য ক্যাপাসিটার ইজ ডিসচার্জ, মানে এই যে একটা সময় ক্যাপাসিটারটা ডিসচার্জ করে ফেলবে। এই যে সমস্ত যতটা চার্জ এর মধ্যে জমা হয়েছিল, চার্জ যখন ডিসচার্জ হচ্ছে, এই কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি, ক্যাপাসিটারের এখানে চার্জ জমে থাকাগুলো ডিসচার্জ হচ্ছে। তো একটা সময় তো পরিস্থিতি এমন হয়ে যাবে যে ক্যাপাসিটার সমস্ত যা চার্জ এর মধ্যে জমে ছিল সবটাকে ডিসচার্জ করে ফেলবে। ঠিক আছে, এখানে দেখো ক্যাপাসিটারের মধ্যে আর কোনো চার্জ নেই, সব ডিসচার্জ করে দিয়েছে। তো এটাই বলছে, ওয়ান্স দ্য ক্যাপাসিটার ইজ ডিসচার্জ a magnetic field will begin to collapse and produce a counter EMF. According to Lenge's law, the counter EMF will keep the current flow in the same direction, and the result is that capacitor is now charged with opposite polarity. ব্যাপারটা বোঝো? তাহলে এখানে কি হলো, সেকেন্ড ছবিটা যেটা আমরা দেখালাম, ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি হয়েছে, তাই না?
ক্যাপাসিটারটার মধ্যে চার্জ ছিল, ক্যাপাসিটার সেই চার্জটাকে ডিসচার্জ করেছে এবং একটা ম্যাগনেটিক ফিল্ড কোথায় তৈরি হয়েছে, এই ইন্ডাক্টরের এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এবার ইন্ডাক্টরের ধর্ম কি? ইন্ডাক্টরের ধর্ম হচ্ছে যে কারেন্ট যেদিকে ফ্লো হচ্ছিল সেদিকেই ফ্লো হতে থাকুক, এবং লেঞ্জের সূত্র অনুযায়ী এমন একটা ইএমএফ তৈরি করবে যেটা কিনা যে কারণের জন্য তৈরি হলো এই ইএমএফটা, এখানে একটা যে ইএমএফ তৈরি করবে যেটা যে কারণে তৈরি হয়েছে তাকে অপোজ করবে, মানে একটা কাউন্টার ইএমএফ তৈরি করবে, এবং কারেন্টের ফ্লোর ডাইরেকশনটা কিন্তু সেম থাকবে। তা কারেন্ট এতক্ষণ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বলো? কারেন্টটা আমার এদিক থেকে এদিকেই যাচ্ছিল, যাচ্ছিল তো, কারেন্ট এদিক থেকে এদিকেই যাচ্ছিল, এবং ক্যাপাসিটারের ডিসচার্জটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এবার তাহলে কার ডিসচার্জ করার পালা? এবার হচ্ছে ইন্ডাক্টরটার ডিসচার্জ হওয়ার পালা। ইন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড জমা হয়েছিল, ইন্ডাক্টর এবার চেষ্টা করবে কি সেটাকে ডিকে করবে, ম্যাগনেটিক ফিল্ডটাকে এবার কোলাপস করবে। ম্যাগনেটিক ফিল্ড যদি কোলাপস হয়, কারেন্টের ফ্লোর ডাইরেকশন কিন্তু সেম আছে, মানে এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য মধ্যে যে এনার্জিটা ছিল এটা এবার কোথায় কনভার্ট, কোথায় ট্রান্সফার হবে? এবার এটা ট্রান্সফার হয়ে যাবে আবার ক্যাপাসিটারের মধ্যে। কিন্তু কারেন্ট কোন দিকে থেকে কোন দিকে যাচ্ছে? আগে যেদিকে যাচ্ছিল সেদিকে, মানে এদিক থেকে এদিকে কারেন্ট এদিকে যাচ্ছিল। এবার কারেন্ট যদি এদিকে ফ্লো হয় তাহলে ক্যাপাসিটারটা এবার কোন দিকে পজিটিভ হবে বলো? কারেন্ট যদি এদিকে ফ্লো হতে থাকে, এর মধ্যে এনার্জি যেটা ছিল সেটা ডিসচার্জ হচ্ছে, কারেন্টের ফ্লো এদিকে হচ্ছে, এবার কোন দিকে পজিটিভ হবে? এর এদিকটা এবার পজিটিভ প্লেট হয়ে যাবে, নিচের প্লেটটা পজিটিভ আর উপরের প্লেটটা এবার নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে প্রথম আমরা দেখেছিলাম ক্যাপাসিটারের উপরেরটা পজিটিভ ছিল, নিচেরটা নেগেটিভ ছিল, এবং তখন ক্যাপাসিটারটা চার্জ ছিল। এবার ক্যাপাসিটারটাকে যখন আমরা ডিসচার্জ করালাম তখন ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জিটা ছিল সেটা ম্যাগনেটিক ফিল্ড হিসাবে ইন্ডাক্টরের মধ্যে ট্রান্সফার হয়ে গেল। কিন্তু এরপরে কি হলো না, ম্যাগনেটিক ফিল্ড যেটা এর মধ্যে জমা হয়েছিল সেটাকে আস্তে আস্তে ডিসিপেট করতে শুরু করলো এবং কারেন্টের ফ্লোর ডাইরেকশনটাকে সেম রেখে দিল। তার ফলে কি হলো, ক্যাপাসিটরটা আবার চার্জ হয়ে গেল, কিন্তু এবার পোলারিটি তার পাল্টে গেল। ঠিক আছে, এবার পোলারিটি নিচের দিকে হয়ে গেল। এবার কি হবে? এবার আবার ক্যাপাসিটরটা ডিসচার্জ করার পালা। এর ক্যাপাসিটরের নিচের দিকটা পজিটিভ হয়ে গেছে, উপরের দিকটা নেগেটিভ। তাহলে এবার কি হবে? এখানে ধরো ইন্ডাক্টর এরকম আছে, ক্যাপাসিটরের নিচের দিকটা আমার হচ্ছে নেগেটিভ, সরি নিচের দিকটা হচ্ছে পজিটিভ আর উপরের দিকটা হচ্ছে নেগেটিভ। এবার কি হবে বলো? এদিকটা পজিটিভ আছে আর উপরের দিকটা নেগেটিভ আছে। এবার আবার ক্যাপাসিটরটা আবার ডিসচার্জ করবে। এবার কিন্তু কারেন্ট এদিকে ফ্লো করবে, কারণ এদিকটা পজিটিভ আছে, এবার কারেন্টটা এদিকে ফ্লো করবে এবং এরকম ফ্লো করবে। আবার তখন এর মধ্যে কি হবে, আবার একটা ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে আস্তে আস্তে তৈরি হবে। এবার ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ডাইরেকশনটা কোন দিকে হবে বলো? কারেন্ট এদিক থেকে উপরের দিকে নিচের দিকে ফ্লো, মানে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। মানে যদি আমরা দেখি ম্যাগনেটিক যে ফিল্ড লাইন, স্যার ক্লকওয়াইজ, হ্যাঁ এই দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন তৈরি করবে। ঠিক আছে, মানে এইরকম ভাবে, ঠিক আছে, এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হবে। তার মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে এবার এই ইন্ডাক্টরের যে ক্যাপাসিটরের যে এনার্জি আস্তে আস্তে সম্পূর্ণটা ডিসচার্জ হবে, ডিসচার্জ হয়ে কোথায় জমা হয়ে যাবে? এর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সব এনার্জিটা জমা হয়ে যাবে। আবার কি হবে? আবার ম্যাগনেটিক ফিল্ড যখন এর মধ্যে জমা হলো, লেঞ্জের সূত্র অনুযায়ী কাউন্টার ইএমএফ তৈরি হবে এবং কারেন্টের ডাইরেকশনটা সেম থাকবে, মানে কারেন্ট এদিক থেকে এদিকেই থাকবে এখনো, এবং এরপরে আবার এটা ডিসচার্জ করবে। ডিসচার্জ করলে কি হবে? ডিসচার্জ করলে যেটা হবে, এই ইন্ডাক্টর যেটা আছে থাকলো, ক্যাপাসিটরের মধ্যে আবার কিন্তু চার্জ জমা হবে। এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার ডিসচার্জ করলো, ডিসচার্জ করে আবার কারেন্টের ডাইরেকশনটা সেমই থাকলো, তার মানে এই দিকটা পজিটিভ হলো আর নিচের প্লেটটা আবার নেগেটিভ হলো। মানে এই ঘটনাটা ক্রমান্বয়ে চলতে থাকবে। একবার ক্যাপাসিটরের উপরের প্লেটটা পজিটিভ, নিচের প্লেটটা নেগেটিভ হবে, তারপরের হাফে নেগেটিভ উপরের দিকে থাকবে, নিচের দিকটা পজিটিভ হবে, আবার এর পরের হাফে এটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ হবে। তো এই প্রসেসটা কিন্তু চলতে থাকবে। তার মানে কি, ক্যাপাসিটরের অ্যাক্রসে আমরা যে ভোল্টেজটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু পোলারিটিটা পাল্টে যাচ্ছে। ঠিক আছে, পোলারিটিটা বারবার করে পাল্টে যাচ্ছে এবং এইভাবে একটা অসিলেশন তৈরি হবে। ঠিক আছে, মানে এটার মানে বেসিক্যালি কি হচ্ছে, এটা বেসিক্যালি ডিসচার্জ যেটা হবে বা চার্জ যেটা হবে সেটা তো আর একবারে হয়ে যাবে না, সেটা হতে তো সময় লাগবে। এমন তো নয় যে আমার ক্যাপাসিটরটাকে আমরা যখনই চার্জ করছি এটা একদম হট করে একদম পজিটিভ হয়ে গেল বা পুরো ভোল্টেজটা পেয়ে গেল, তা তো নয়।
ভোল্টেজটা আস্তে আস্তে বিল্ড আপ করবে, আস্তে আস্তে পজিটিভ হবে, তারপরে আবার আস্তে আস্তে নেগেটিভ হবে, আবার আস্তে আস্তে পজিটিভ হবে, ঠিক আছে, এইরকম চলবে। তো এই প্রসেসটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে প্রথম সাইকেলে ভোল্টেজটা এরকম হলো, তারপরে সেটা কমলো, নেগেটিভ হলো, তারপরে আবার এরকম হলো। কিন্তু প্রত্যেকটা যে সাইকেল, প্রত্যেক সাইকেলে কিন্তু একটু একটু করে এনার্জি লস হতে থাকবে, এবং তার জন্য কি হবে, এনার্জি লস হওয়ার জন্য এর যে ম্যাগনিটিউডটা, মানে এই ম্যাক্সিমাম যে অ্যামপ্লিটিউড, সেটার মানটা কিন্তু ক্রমশ কমতে থাকবে। এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, সবসময় কি এটা সেম থাকবে? এর অ্যাক্রসে ভোল্টেজটা কি সেম থাকবে, বা এর মধ্যে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কি সবসময় সেম থাকবে? তা কিন্তু নয়। প্রত্যেকটা চার্জিং এবং ডিসচার্জিং যে প্রসেস, সেই সময় কিছুটা অন্তত এনার্জি ডিসিপেট হয়ে যাবে, এবং তার ফলে ম্যাক্সিমাম যে ম্যাগনিটিউডটা, এখানে কারেন্টটাকে দেখিয়েছে, ভোল্টেজটাকে দেখায়নি। তো প্রত্যেকটা সাইকেলেই কিন্তু কি হবে না, কিছুটা রেডিয়েশন লস হবে, বা রেজিস্টিভ কিছুটা লস হবে কয়েলগুলোর মধ্যে। মানে অ্যাকচুয়ালি এগুলো তো আর পিওর রেজিস্ট্যান্স, পিওর ইন্ডাকটেন্স হবে না। এর মধ্যে কি হবে, পিওর ইন্ডাকটেন্স কিন্তু হয় না, এর মধ্যেও কিছুটা রেজিস্টিভ পার্ট থাকবে। এটা যে পিওর ক্যাপাসিটেন্স হবে তাও নয়, এর মধ্যেও বেসিক্যালি কিছুটা মানে রেজিস্টিভ পার্ট থাকবে। তো সেটার জন্য কি হবে, প্রত্যেকটা যে চার্জিং এবং ডিসচার্জিং প্রসেস, এই সময়ে কিছুটা এনার্জি লস হয়ে যাবে। এবং এনার্জি লস যদি হয়, তাহলে কারেন্ট বা ভোল্টেজ যাই না, যেটাই আমরা বলি, সেটাই কিন্তু অ্যাম্পলিটিউডটা সবসময় সেম থাকবে না। মানে যদি লস না হতো, লস না হলে ওয়েভ ফর্মটা এরকম হওয়া উচিত ছিল, একবার পজিটিভ হলো, একবার নেগেটিভ হলো, আবার পজিটিভ হলো, আবার নেগেটিভ হলো, মানে কোনো লস নেই, এটা হচ্ছে লসলেস অসিলেশন। কিন্তু বেসিক্যালি প্র্যাকটিক্যাল কেসে যেটা হবে, অসিলেশনের অ্যাম্পলিটিউডটা কিন্তু প্রত্যেকবারেই কমতে থাকবে, ঠিক আছে। এবং আমরা এইরকম একটা ওয়েভ ফর্মটা পাবো, এবং আস্তে আস্তে একটা সময় এটা একদম নেগলিজিবল হয়ে যাবে, নেগলিজিবল হতে হতে একটা সময় জিরোতেই পৌঁছে যাবে, ঠিক আছে। এই ঘটনাটা ঘটবে। এই এই ধরনের যে আমাদের একটা অসিলেটরি সার্কিট, তার অপারেশনটা আমরা এখানে বললাম, ঠিক আছে। এবং এই যে অসিলেশনটা হবে, এই অসিলেশনের ফ্রিকোয়েন্সি কত হবে জানো? অসিলেশনের ফ্রিকোয়েন্সি, মানে একটা এলসি যদি এরকম সার্কিট থাকে, একটা এল আছে আর একটা সি আছে, এই অসিলেটরি সার্কিটের ফ্রিকোয়েন্সিটা হবে আমাদের 1/√LC, ঠিক আছে। এফ ইজিক্যাল টু হবে 1/2 পাই, 1/2π√LC, এটা হবে ফ্রিকোয়েন্সি অফ দিস অসিলেশন। মানে এই যে আমাদের ফ্রিকোয়েন্সিটা আমরা পাচ্ছি, এই অসিলেশনের যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ডকে আমরা 1/টাইম পিরিয়ড করলেই ফ্রিকোয়েন্সি পেয়ে যাব, কিন্তু ওটাকে আমরা এলসি সার্কিটের ক্ষেত্রে ডাইরেক্টলি এই ফর্মুলা দিয়েও বার করে ফেলতে পারি, 1/2π√LC। তো এই যে সার্কিট এল এবং সি, এই সার্কিটটাকে আরেকটা নাম দেওয়া হয়, এটাকে বলা হয় ট্যাঙ্ক সার্কিট, ঠিক আছে। এটাকে ট্যাঙ্ক সার্কিটও বলা হয়, এটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিট। ঠিক আছে, তাহলে অসিলেশন বেসিক ব্যাপারটা বুঝতে পারলে, অসিলেশনটা কিভাবে, কি জন্য হচ্ছে, এই সার্কিটে অসিলেশনটা কি জন্য হচ্ছে বুঝতে পারলে। আমরা এটা ভোল্টেজের সাপেক্ষে বলেছি, কারেন্টের সাপেক্ষে একবার আমি বলে নিই, তাহলে বেটার ক্লিয়ার হবে আরো। ধরো ইন্ডাক্টর এরকম আছে, আমরা সুইচটাকে এরকম রেখেছি ফার্স্টে, ক্যাপাসিটারটা এখানে আছে এরকম, ক্যাপাসিটারের উপরের দিকটা পজিটিভ রেখেছি, নিচের দিকটাকে নেগেটিভ রেখেছি। আচ্ছা, বলো দেখি এই সময় সার্কিটে কারেন্ট কত ফ্লো হবে। এই সার্কিটের মধ্যে আমরা ধরো কারেন্টটাকে এই দিকে দেখাচ্ছি, সাপোজ দিস ইজ দ্য কারেন্ট আই, সুইচ ওপেন আছে, তখন কারেন্ট কত হবে? আই সমান কত? সুইচ ওপেন আছে, বলো, সুইচ ওপেন থাকলে কারেন্ট ফ্লো হবে? কারেন্ট যাবে কি করে? কারেন্ট যেতে গেলে তো একটা সার্কিট ইয়ে লাগে, আচ্ছা বলছি জি, আই ইকুয়াল টু জিরো হবে। জিরো হবে, জিরো হবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড আমরা সার্কিটটা আঁকবো, মানে সেকেন্ড যেটা আমরা দেখিয়েছি, আমি ওইটাকে আরেকবার বেটার এক্সপ্লেন করছি কারেন্টের জন্য। আমরা ভোল্টেজের জন্য বলছিলাম, কারেন্টের জন্য কিরকম হবে সেটা আমরা বলতে চাইছি। একবার দেখো সুইচটাকে ক্লোজ করে দিলাম, সুইচ ক্লোজ করে দিলাম,
এবারে আমার কারেন্ট ফ্লো হবে, হবে, কারেন্ট ফ্লো হবে। ক্যাপাসিটরের কোন দিকটা পজিটিভ ছিল, উপরের দিকটা পজিটিভ, তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, এই দিকে ফ্লো হবে, এই দিকে ফ্লো হবে। ঠিক আছে, আমরা কারেন্ট আইটাকে এইদিকে ধরেছি। এবার কারেন্ট যেটা ফ্লো হবে সেটা কি প্রথমেই হিউজ কারেন্ট ফ্লো হবে? তা হবে না, আস্তে আস্তে কারেন্টটা বাড়বে। ঠিক আছে, প্রথমেই তো আর হিউজ কারেন্ট ফ্লো হবে না, তো আস্তে আস্তে কারেন্টটা বাড়লো ধরো। তার মানে কারেন্টটা কোন দিকে বাড়ছে, পজিটিভের দিকে বাড়ছে, এই দিকে। এটাকে আমরা পজিটিভ ধরছি, মানে লেফট টু রাইট, সরি রাইট টু লেফট, মানে আমরা এই ডাইরেকশনটা এইদিকে ধরেছি, তো মানে এটাকে আমরা পজিটিভ কারেন্ট ধরছি। তার মানে আমরা বলতে পারি গ্রাফটা এরকম শুরু হবে। গ্রাফটা এরকম, কারেন্টের যদি গ্রাফ আমরা আঁকি, কারেন্টের যদি আমরা এটাকে আই কারেন্ট আই বলি, আর এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা টাইম বলি, তাহলে বলো প্রথমে আমার জিরো ছিল, এখানে আমার জিরো থেকে স্টার্ট হলো, আই ইকুয়াল টু জিরো ছিল, তারপরে আমার কারেন্টটা আস্তে আস্তে পজিটিভের দিকে বাড়লো, আস্তে আস্তে পজিটিভের দিকে বাড়লো, তাই তো? আচ্ছা, এবার কি হবে, এবারে সেকেন্ড আমরা এতে চলে আসি। ক্যাপাসিটার সমস্ত ধরো ডিসচার্জ হয়ে গেছে, ক্যাপাসিটার ফুল ডিসচার্জ হয়ে গেছে, ইন্ডাক্টর পুরো ম্যাগনেটিক ফিল্ড ক্যাপচার করে ফেলেছে। এবার কি হবে, ইন্ডাক্টরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড ছিল, ইন্ডাক্টর আস্তে আস্তে সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে কি করবে না, ম্যাগনেটিক ফিল্ডটাকে আস্তে আস্তে সে ডিসিপেট করবে, তাই তো? কিন্তু কারেন্টের ডাইরেকশনটাকে সেম রেখে দেবে, কারেন্টের ডাইরেকশন এদিকেই থাকবে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটাকে এ ডিসচার্জ করতে শুরু করছে। মানে ম্যাগনেটিক ফিল্ড যখন ডিসচার্জ করতে শুরু করছে, কারেন্টের মানটা আস্তে আস্তে কমতে শুরু করবে, কিন্তু ডাইরেকশনটা এখনো সেম আছে, তার জন্য পজিটিভই দেখাচ্ছি আমি। কারেন্টের মানটা কিন্তু কমতে শুরু করেছে। এবারে কি হবে, কারেন্টের মান কমে কমে একটা সময় ইন্ডাক্টর ফুল ডিসচার্জ করে ফেললো। ডিসচার্জ করে কি হলো, এর এদিকটা পজিটিভ হয়ে গেল, নিচের দিকটা পজিটিভ, আর উপরের প্লেটটা নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে, তখন আমার কি হবে, তখন আবার কারেন্ট আমার ধরো ফুল এটা চার্জ হয়ে গেল, সেই সময় কারেন্ট জিরো। তারপরে নেক্সট এবার কি হবে, আবার হচ্ছে ইন্ডাক্টরটা ডিসচার্জ তো করে ফেলেছিল, ইন্ডাক্টরের মধ্যে চার্জ ছিল, সেটাকে এভাবে ডিসচার্জ করে ও পজিটিভ, নিচের দিকটাকে পজিটিভ, উপর দিকটাকে নেগেটিভ করে দিয়েছে। এবারে কি হবে, এবারে হচ্ছে ক্যাপাসিটরটা পুনরায় ডিসচার্জ করা শুরু করবে, মানে নিচের দিকে পজিটিভ আছে, উপরের দিকে নেগেটিভ আছে। এ তখন কারেন্টটাকে আবার একটা ফ্লো করাবে। কারেন্ট কোন দিকে ফ্লো হবে এবার, এই দিকে, এই অপোজিট স্যার, অপোজিট দিকে। এবার কারেন্ট আবার অপোজিট হচ্ছে, অপোজিট মানে আমরা এবার কারেন্টটাকে আমরা আইটাকে ধরেছিলাম কোন দিকে, আইটাকে আমরা রাইট টু লেফট ধরেছিলাম, এটাকে আমরা আই ধরেছিলাম। তার মানে যদি কারেন্ট লেফট টু রাইট হয়, তার মানে আই ইজ নেগেটিভ, আই উইল বি নেগেটিভ। নেগেটিভ মিনস নিচের দিকে, নিচের দিকে কারেন্ট নিচের দিকে ফ্লো হচ্ছে। ঠিক আছে, এবং আস্তে আস্তে কি হবে, যখন আমার ইন্ডাক্টরটা পুরো ম্যাগনেটিক ফিল্ডটাকে একটা সময় নিয়ে নেবে, ক্যাপাসিটরটা ফুল ডিসচার্জ হয়ে যাবে, ইন্ডাক্টরটা ম্যাগনেটিক ফিল্ড পুরোটাকে নিয়ে নিল, ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ড পুরো নিয়ে নিল, ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে গেছে, ক্যাপাসিটর ডিসচার্জ, ম্যাগনেটিক ফিল্ড এ নিয়ে নিয়েছে। তখন আমার এখানে ম্যাগনেটিক ফিল্ডগুলোকে আমরা এরকম দেখিয়ে দিতে পারি, এরকম ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে স্টোর হয়ে গেছে, এর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এরকম স্টোর হয়ে গেছে। এবার কি হবে, এবার হচ্ছে আস্তে আস্তে ডিসচার্জ করা শুরু করবে, ডিসিপেট করা শুরু করবে ম্যাগনেটিক ফিল্ডটাকে। যখন শুরু করবে, কারেন্টের ডাইরেকশন কিন্তু প্রথমে চেঞ্জ করবে না, কারেন্টের ডাইরেকশন অ্যাজ ইট ইজ রেখে দেবে। কারেন্টের ডাইরেকশন অ্যাজ ইট ইজ রাখা মানে এইরকমই রাখবে, মানে কারেন্টটা এখনো আমার নেগেটিভই থাকবে, এখনো নেগেটিভই থাকবে, কিন্তু তার ভ্যালু আস্তে আস্তে কমতে শুরু করছে, ভ্যালু আস্তে আস্তে তার কমতে শুরু করছে, এই রকম হতে শুরু করছে। ঠিক আছে, তার মানে বোঝা গেল কারেন্টটা এরকম একটা গ্রাফ পেলাম। আচ্ছা, এরপরে কি হলো, এরপরে হচ্ছে আবার ক্যাপাসিটরটা পজিটিভ হয়ে গেছে উপরের দিকটা, আবার ক্যাপাসিটরের উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ হয়ে গেছে, উপর দিকটা পজিটিভ হয়ে গেছে, নিচের দিকটা আমার নেগেটিভ হয়ে গেছে ক্যাপাসিটরে। ঠিক আছে, এখন কি হবে, এখন আবার ক্যাপাসিটরটা ডিসচার্জ করা শুরু করবে কোন দিকে, এই দিকে। কারেন্ট আবার কি হবে তাহলে, পজিটিভ হবে। কিন্তু যেটা ব্যাপার হলো যে আগের হাফে, মানে প্রথমবার যখন ক্যাপাসিটরটা চার্জ অবস্থায় ছিল, তখন যতটা ভোল্টেজ এখানে ছিল, পরের বারে কি এতটা ভোল্টেজ থাকবে? পরের বারে এতটা ভোল্টেজ থাকবে না, ভোল্টেজটা কমে যাবে। কেন কমে যাবে? কারণ কিছুটা লস হবে, কারণ এই যে ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি হচ্ছে, আবার সেই ম্যাগনেটিক ফিল্ডটা ভেঙে যাচ্ছে, আবার এই ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে, আবার ডিসচার্জ হচ্ছে, মানে এই প্রসেসগুলোতে না কিছুটা তো লস হবে, কারণ এই ইন্ডাক্টর বা এই ক্যাপাসিটর এগুলো একটাও কিন্তু পিওর ক্যাপাসিটর বা ইন্ডাক্টর তো নয়, এর মধ্যে কিছুটা রেজিস্টিভ কম্পোনেন্টও আছে, কিছুটা রেডিয়েশন লসও হবে, এবং তার জন্য ভোল্টেজ যেটা আছে সেটা কমে যাবে, এখানে যে ভোল্টেজ তৈরি হবে সেটা কমে যাবে,
এবং ভোল্টেজ যদি কমে যায় স্বাভাবিকভাবেই আমরা কারেন্ট যেটা ম্যাক্সিমাম পাবো সেটার মানটাও কমেই যাবে। তার মানে পরের বারে যে আমরা কারেন্টের ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডটা দেখতে পাবো সেটা কিন্তু আর এতটা বেশি পাবো না, আমরা এই এতটা পাবো, কম পাবো, এবং তারপরে আবার এদিকেও কম পাবো, এবং এই প্রসেসটা ক্রমশ চলতে থাকবে এবং ম্যাগনিটিউডটা ক্রমশ ক্রমশ কমতে থাকবে। ঠিক আছে, ম্যাগনিটিউডটা ক্রমশ ক্রমশ কমতে থাকবে। তো এই যে প্রসেসটা, এটাই হচ্ছে আমাদের একটা এলসি ট্যাঙ্ক সার্কিটের ক্ষেত্রে হয়। এটাকেই বলা হয় অসিলেটরি সার্কিট। ঠিক আছে, অসিলেটরি সার্কিটের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে। কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল যেটা আমরা কাজ করব সেখানে কিন্তু আমাদের এরকম আনড্যাম্পড অসিলেশনের দরকার। আমরা এরকম ড্যাম্পড অসিলেশন নিয়ে কোনো ইলেকট্রনিক ডিভাইসে আমরা ঠিকমতো কাজ করতে পারবো না। যদি অসিলেশনটা এরকম কমেই যায় তাহলে আমরা ধরো এটাকে কাজে লাগাচ্ছি কেন? আমরা কাজে লাগাচ্ছি বেসিক্যালি কোনো রেডিও বা টেলিভিশন, তার রিসিভারে আমরা এনার্জি সাপ্লাই করব, কিন্তু তার এনার্জিটা যদি এরকম কমতেই থাকে এটা দিয়ে কোনো কাজের কাজ হবে না। ঠিক আছে, তো কাজে মানে প্র্যাকটিক্যাল কাজে এটাকে লাগানোর জন্য আমাদেরকে দরকার আনড্যাম্পড অসিলেশন ফর সাকসেসফুল অপারেশন অফ দ্য ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট। ইলেকট্রনিক্স যে ইকুইপমেন্টস আছে তাদের সাকসেসফুল অপারেশন করতে গেলে আমাদেরকে ড্যাম্পড অসিলেশন হলে হবে না, আনড্যাম্পড অসিলেশনের প্রয়োজন। তাহলে আনড্যাম্পড অসিলেশন আমরা কিভাবে পাবো? তো মনে করো যে একটা এলসি ট্যাঙ্ক সার্কিট আছে, সেখানে কি বলছে, the amount of energy supplied should be such so as to meet the loss in the tank circuit and AC energy removed from the circuit by the load. For instance, if the loss in the tank circuit amounts to 5 milliwatt, then AC input energy should be 100 milliwatt and power of 105 should be continuously supplied to the circuit. ঠিক আছে, এটার মানেটা কি? মানে হচ্ছে ধরো একটা ট্যাঙ্ক সার্কিট আছে যেটা আমাদের অসিলেটরি সার্কিট, মনে করো এটাই হলো অসিলেটর, যদিও নয়, আমি ফর সিম্পলিসিটি এটাকে আমরা ধরে নিচ্ছি এটাই হলো আমার অসিলেটর। ঠিক আছে, এটা আমার এলসি একটা ট্যাঙ্ক সার্কিট। আমরা বুঝতে পেরেছি এখান থেকে অসিলেশন তৈরি হবে, এবং এই যে অসিলেশনটা আমরা পাবো, যে এনার্জিটা আমরা পাবো, সেই এনার্জিটাকে আমরা কোথায় ফিড করছি? আমরা ধরো একটা ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে আমরা এই এনার্জিটাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরো এটা একটা ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস। এবার ইলেকট্রনিক ডিভাইসটা তো একটা লোড, বেসিক্যালি এটাতে পাওয়ার দরকার, একটু এনার্জি দরকার। তো মনে করো এখানে আমার যে এনার্জিটা লাগছে সেটা হচ্ছে 100 মিলিওয়াট। 100 মিলিওয়াট অফ এনার্জি এতে আমার লাগে। ঠিক আছে, কিন্তু এই ট্যাঙ্ক সার্কিট এটা কি কন্টিনিউয়াস 100 মিলিওয়াট দিতে পারবে? তা কিন্তু পারবে না। মনে করা যাক এই ট্যাঙ্ক সার্কিটের মধ্যে নিজস্ব যে লসটা হচ্ছে, লস যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 মিলিওয়াট। মনে করো কেন লসটা হয়? লস হচ্ছে কারণ এই ইন্ডাক্টরটা পিওর ইন্ডাক্টর হবে না, ক্যাপাসিটরটা পিওর ক্যাপাসিটর হবে না, সেই কারণে এখানে লস হবে। তো মনে করা যাক এখানে যে লসটা হয় সেটা হচ্ছে 5 মিলিওয়াট। তাহলে এই ডিভাইসটা যাতে সাকসেসফুলি রান করে, এই অসিলেটর থেকে এনার্জিটাকে নিয়ে, এটা ধরো এনার্জি দিচ্ছেও, এই অসিলেটর থেকে এনার্জি নিয়ে ডিভাইসটা রান করবে, তার জন্য এই অসিলেটরে আমাকে কতটা ইনপুট এনার্জি সাপ্লাই করতে হবে? আমাকে ইনপুট এনার্জি হিসাবে সাপ্লাই করতে হবে এই 100 মিলিওয়াট, এটা তো আমার লোডটার জন্য লাগছে, ডিভাইসটার জন্য লাগছে, প্লাস এই 5 মিলিওয়াট যেটা আমাদের এই ট্যাঙ্ক সার্কিটের লস হিসাবে বেরিয়ে যাচ্ছে সেটাকেও সাপ্লাই করতে হবে। তার মানে আমাকে টোটাল এই দুটোর সাম করে 105 মিলিওয়াট আমাকে কন্টিনিউয়াসলি সাপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা হলো ফর এক্সাম্পল, এটা আমরা এক্সাম্পল হিসাবে একটা বলছি যে ট্যাঙ্ক সার্কিটের মধ্যে বেসিক্যালি তাহলে অপারেশনটা যাতে সাকসেসফুল হয় তার জন্য আমাকে যেটা ডিভাইস চলছে তার যা লোড ক্যাপাসিটি সেই অনুযায়ী প্লাস ট্যাঙ্ক সার্কিটের যে লস সেটাকেও অ্যাডিশনালি সাপ্লাই করতে হবে, তবে গিয়ে আমরা এরকম অসিলেশন দেখতে পাবো। এই অসিলেশনটা কি অসিলেশন? এটা হচ্ছে আনড্যাম্পড অসিলেশন। ঠিক আছে, এটা হচ্ছে একটা আনড্যাম্পড অসিলেশন। ঠিক আছে, এই রকম অসিলেশন আমরা চাই। আমরা কিন্তু আগে যেটা দেখিয়েছি এই অসিলেশনটা আমরা চাই না, এই যেটা দেখিয়েছি এটা কিন্তু আমরা চাইছি না। এটা হলে ডিভাইস চলবে না, ডিভাইসের পারফরমেন্স ঠিক হবে না। আমাদের দরকার এই রকম অসিলেশন। এই রকম অসিলেশন পেতে গেলে আমাকে এনার্জি সাপ্লাই করে যেতে হবে।
এবার এই যে এনার্জিটা সাপ্লাই করবে সেটা কিভাবে সাপ্লাই করবে, সেটার জন্য দরকার অ্যাডিশনাল কিছুটা সার্কিট। এটা দিয়ে আমি এখানে দেখিয়ে দিলাম, আমি বলে দিলাম 105 সাপ্লাই করতে হবে, এটা করবোটা কিভাবে, এনার্জিটা কিভাবে সাপ্লাই হবে, অ্যাডিশনাল যে 5 মিলিওয়াট এটাকে আমরা কোথা থেকে দেবো, ঠিক আছে। তো সেইটার জন্য দরকার হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক সার্কিট, ঠিক আছে। পজিটিভ ফিডব্যাক, ফিডব্যাক কাকে বলে, একটা এক্সাম্পল দিই। ধরো একটা অ্যাম্পলিফায়ার আছে, সেই অ্যাম্পলিফায়ারের মধ্যে আমরা একটা ইনপুট ভোল্টেজ দিচ্ছি, মনে করো আমরা দিচ্ছি এখানে 5 মিলি ভোল্ট, ঠিক আছে, 5 মিলি ভোল্ট। অ্যাম্পলিফায়ার তোমাদেরকে পড়িয়েছি আমি, ট্রানজিস্টার দিয়ে কিভাবে অ্যাম্পলিফায়ার সার্কিট বানাতে হয় সেগুলো পড়ানো হয়েছে। ধরো একটা অ্যাম্পলিফায়ারের মধ্যে হ্যাঁ আমরা স্যার। 5 মিলি ভোল্ট দিচ্ছি। অ্যাম্পলিফায়ারের গেন মনে করো 1000, মনে করো অ্যাম্পলিফায়ারের গেন হচ্ছে 1000, তাহলে আউটপুটে কত পাবো, আউটপুটে আমরা কত পাবো বলো, আউটপুট বাই ইনপুট সমান কত, ইনপুট আমরা 5 মিলি ভোল্ট দিচ্ছি, আউটপুট ভি আউট বাই ভি ইনপুট, এই রেশিওটাকেই তো আমরা গেন বলি না, ভি আউট বাই ভি ইনপুট ইজ ইকাল টু গেন। তাহলে ভি আউট সমান কত হবে এক্ষেত্রে, ভি আউট সমান হয়ে যাবে আমার গেন যেটা আছে 1000। মাল্টিপ্লাইড বাই ইনপুট। তাহলে 1000 গণিত 5 মিলি ভোল্ট কত হচ্ছে, 1000 গণিত 5 মিলি ভোল্ট, এটাই হলো আমাদের আউটপুট। কত হলো সেটা 5 ভোল্ট, তার মানে 5000 মিলি ভোল্ট মানে 5 ভোল্ট লিখতে পারি আমরা, এখানে 5 ভোল্ট পাবো, ঠিক আছে। এবারে মনে করো আমি এই যে 5 ভোল্টটা পেলাম, তার মধ্যে থেকে আমি এখানে আরেকটা সার্কিট এডিশনাল যোগ করলাম, ঠিক আছে। সেইখানে কি করলাম, সেখানে আমি একটা গেন, আমি একটা ফিডব্যাক দিলাম, ঠিক আছে। এটা বেসিক্যালি ফিডব্যাক ইজ অলসো এ কাইন্ড অফ অ্যাম্পলিফায়ারিং, এটাকেও একটা এমন একটা সার্কিট বলতে পারো যেখানে আমি ভোল্টেজের লেভেলটাকে চেঞ্জ করব। মনে করো আমি এখানে কি করলাম না, এই 5টাকে আমি আরেকটা এমন ফিডব্যাক দিলাম যেটাকে আমি এ এফ নাম দিচ্ছি, এ এফ, ঠিক আছে। এ এফ স্ট্যান্ডস ফর ফিডব্যাক। তা এ এফ এর ভ্যালু মনে করো হচ্ছে 1 বাই সাপোজ 1000, মনে করো 1 বাই 1000 মনে করো, এফ ইজিক্যাল টু হচ্ছে 1 বাই 1000। তাহলে আমরা এখানে কত পাবো বলো দেখি, এখানে আউটপুটে কত পাবো, এটার গেন হচ্ছে 1 বাই 1000, তাহলে যদি এখানে কত ঢুকছে, এই 5 1 ভোল্ট, বাই 200 স্যার। হ্যাঁ এই 5 ভোল্ট যেটা আছে 5 ভোল্টটাকেই নিচ্ছি, মানে আউটপুটে যেটা পেলাম সেটাকে নিয়ে আমি আবার আরেকটা ফিডব্যাকের মধ্যে দিলাম, ঠিক আছে। স্যার তার 1 মানে বাই 5 200। ভোল্টটাকে এখানে আমি ফিডব্যাকের মধ্যে দিলাম, এর গেন কত 1 বাই 5000, তাহলে এখানে আমি কত পাবো, এর আউটপুটে কত পাবো বলো? 1 by এখানে 200. 1 বাই 200 স্যার। 1 বাই 200 পাবো, মানে 1 বাই 1000 গণিত 5, 1 বাই 1000 গণিত 5, এত ভোল্ট আমরা পাবো। মানে হচ্ছে মিলি ভোল্টে যদি আমরা লিখি কত হয়ে যাবে, 5000 বাই কত, 5000 বাই 1000 মিলি ভোল্ট লিখতে পারি তো নাকি, মিলি ভোল্টে কনভার্ট করে দিলাম দুটোকেই, তাহলে 5 মিলি ভোল্ট, ঠিক আছে। এই ধরো এই 5 মিলি ভোল্টটাকে আমি আবার এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে, এখানে আমি আবার ঢুকিয়ে দিলাম, বোঝা গেল। মানে আউটপুটে যেটা পেলাম সেটাকেই আমি নিয়ে আবার এখানে ঢুকিয়ে দিলাম, কোথায় ঢুকিয়ে দিলাম, ইনপুট যেখানে ছিল সেখানেই ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি এই ঢোকানোটা দুভাবে করতে পারি, আমি আগে যেটা 5 ভোল্ট দিচ্ছিলাম আমি তার সঙ্গে যোগ করেও দিতে পারি, মানে এই 5 ভোল্ট যেটা ছিল আমি এটাকে প্লাস হিসাবেও ঢোকাতে পারি, আবার এটাকে আমি মাইনাস হিসাবেও ঢোকাতে পারি। আমি পোলারিটি যদি চেঞ্জ করে দিই, মনে করো, মানে বেসিক্যালি অ্যাম্পলিফায়ার কি একটা, আমি ওখানে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখাচ্ছি। বেসিক্যালি ভোল্টেজ মানে কি, দুটো তার ঢুকবে আউটপুট থেকে, মনে করো এই ভি আউট, সেখান থেকে আমি দুটো তার নিয়ে এসে ফিডব্যাকের মধ্যে ঢোকালাম, তাহলে ফিডব্যাক থেকেও আমি দুটো তারই পাবো আউটপুট। এখান থেকে কত পাবো, এখানে আমি 5 ভোল্ট দিয়েছি, এখানে আমি 5 ভোল্ট সাপোজ দিয়েছি, এখানে কত পাচ্ছি 5 মিলি ভোল্ট পাচ্ছি, ঠিক আছে। এবার এই 5 মিলি ভোল্টটাকে আমি যে ইনপুট যেখানে দিয়েছিলাম সেখানে আমি উপরের দিকটা মনে করো প্লাস, নিচের দিকটা মাইনাস, আমি যদি এভাবে লাগাই, প্লাসের সঙ্গে প্লাসটাকে লাগিয়ে দিই আর মাইনাসের সঙ্গে মাইনাসটাকে লাগিয়ে দিই, মানে আমার যেটা ইনপুট ছিল
আমি এটাকে সার্কিটটাকে আরেকবার এখানে আঁকি দেবো, কনফিউশন হচ্ছে। মনে করো আমি এটাকে সিঙ্গেল লাইন, আগে যেটা এঁকেছিলাম সেটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ছিল, আমি এখানে একটা অ্যাকচুয়াল ডায়াগ্রাম করে দেখাচ্ছি। এটা মনে করো একটা ফিডব্যাক, ফিডব্যাক নয়, এটা হচ্ছে অ্যাকচুয়াল গেনটা, এভি যেটাকে আমরা বলছি। এখানে আমরা কত দিয়েছিলাম, 5 মিলি ভোল্ট দিয়েছিলাম। এখানে আমরা আউটপুটে কত পাচ্ছিলাম, 5 ভোল্ট পাচ্ছিলাম, তাই তো? 5 ভোল্ট। 5 ভোল্ট পাচ্ছিলাম, কারণ আমার এভি সমান কত ছিল, গেনটা ছিল হচ্ছে আমার 1000, এভিটা ছিল 1000 আমার মিলিভোল্ট। 1000 মিলি ভোল্ট না, এটা হচ্ছে গেন, মানে আউটপুট বা ইনপুট দুটো ভোল্টেজের রেশিও, ইট ক্যান নট হ্যাভ এনি ইউনিট। হ্যাঁ স্যার, ঠিক হ্যাঁ। আছে, তাহলে আমার উপরের দিকটা মনে করো প্লাস ছিল, নিচের দিকটা মাইনাস। আমি দুটো তার নিয়ে এসে এখানে দিয়েছি, দুটো তারের মধ্যে এত ভোল্টেজ ছিল, এর ভেতরে কি আছে তোমার অত এখন আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। মনে করো এরকম বক্স আছে কিছু, আউটপুট এরকম দুটো তার আছে, মানে উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস। ঠিক আছে, এবার আমি ফিডব্যাক দেওয়ার সময় কি করছি না, এইখান থেকে একটা তার নিয়ে এলাম, প্লাস থেকে একটা তার নিয়ে এলাম, আর এই মাইনাস থেকে আরেকটা তার নিয়ে এলাম, মনে করো এখান থেকে আরেকটা তার নিয়ে এলাম, দিয়ে কি করলাম না, এই প্লাস তারটাকে একটা আমি ফিডব্যাকে ঢোকালাম, আর মাইনাস তারটাকেও আমরা ফিডব্যাকের মধ্যে ঢুকিয়ে দিলাম। এখানে আছে কি, এখানে আছে আমার একটা ফিডব্যাক সার্কিট। ঠিক আছে, এটাও বেসিক্যালি এ কাইন্ড অফ অ্যাম্পলিফায়ারের মতোই বলতে পারো, কিন্তু এর গেনটা জেনারেলি নেগেটিভ আমরা এখানে দেবো। ঠিক আছে, নেগেটিভ নয়, সরি, মানে ফ্র্যাকশন হিসাবে দেবো। মানে এখানে যেমন ভোল্টেজ এর মধ্যে গেলে বেড়ে যায়, এর মধ্যে গেলে ভোল্টেজটা কমে যাবে। ঠিক আছে, এর গেন আমি কত বললাম, এএফ এর ভ্যালু কত বলেছি, এএফ বলেছি আমি সাপোজ 1/1000। 1/1000। আমি এখানে এক্সাম্পল দিচ্ছি, যা খুশি হতে পারে, আমি এটা জাস্ট এক্সাম্পল হিসাবে এখানে বলছি 1/1000। তাহলে এখানে আউটপুট হ্যাঁ স্যার, হিসাবে আমরা কত হ্যাঁ। পেলাম, এখানে আউটপুটে আমরা পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব হচ্ছে 1/200, দ্যাট ইজ 5 মিলিভোল্ট। দ্যাট ইজ বেসিক্যালি 5 মিলি ভোল্ট আমরা পেয়ে যাব। তাহলে এই যে 5 মিলি হ্যাঁ ভোল্ট পেলাম, উপরের দিকটা প্লাস পেলাম তো, আর নিচের দিকটা মাইনাস পেলাম, পেলাম কিনা, উপরের দিকটা প্লাস, নিচের দিকটা মাইনাস পেলাম। এবারে আমি কি করব, আমি এই যে প্লাস তারটা যেটা আমি ফিডব্যাক থেকে যেটা পেয়েছি, সেই প্লাস তারটাকে মনে করো আমি যে ইনপুট দিয়েছিলাম তার প্লাসের সঙ্গে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আর এই যে আমি মানে যেটা এরকম লাল তার দিয়ে দেখায়, যেটা বোঝার সুবিধা। ঠিক আছে, আর এই যে আমার কালো তার যেটা মানে আমি নিচের নেগেটিভ টার্মিনাল সেটাকে এরকম লাগালাম। তাহলে এটা কি হলো, যেটা আমার ইনপুট ছিল 5 মিলি ভোল্ট, তার সঙ্গে ফিডব্যাকটা এখানে কি হলো, সেম ফেজে আছে, তাই না? এর প্লাসের সঙ্গে এর প্লাস লেগে আছে, এর মাইনাসের সঙ্গে এর প্লাস মাইনাস লেগে আছে। তো এই ধরনের ফিডব্যাককে আমরা বলবো হচ্ছে কি ফিডব্যাক। ফিডব্যাক দু ধরনের হয়, একটা হয় পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। যদি আমার পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক, যদি আমার ইনপুট যেটা যেরকম ছিল ফিডব্যাকটাও সেম পোলারিটি ভোল্টেজ আছে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ফিডব্যাক। কিন্তু এটা না করে যদি আমি এরকম করতাম, মনে করো আমি এই সার্কিটটাকে একবার রিড্র করি, রিড্র করলে হবে না। দেখো এখানে আমি কি করব, এখানে হচ্ছে আমি এটাকে প্লাসটা নিলাম, এটা আমার নেগেটিভটা ছিল। ঠিক আছে, এটা আমার নেগেটিভটা ছিল ইনপুটটা, এটা ইনপুটের ক্ষেত্রে এটা হচ্ছে কত 5 মিলি ভোল্ট ছিল। আমি এখন কি করব না, এই যে আমার ফিডব্যাক যেটা পেয়েছি, আমি যদি প্লাস টার্মিনাল যেটা পেয়েছি সেটাকে আমি এর নেগেটিভের সঙ্গে লাগাই, আর নেগেটিভ টার্মিনাল যেটা লাগিয়ে পেয়েছি সেটাকে যদি আমি পজিটিভের সঙ্গে লাগাই, তখন আবার কি হলো, তখন আমি ফিডব্যাকের পজিটিভটাকে ইনপুটের নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিলাম, আর ফিডব্যাকের নেগেটিভটাকে ইনপুটের পজিটিভের সঙ্গে লাগিয়ে দিলাম। বেসিক্যালি এই দুটোর মধ্যে আমার 5 মিলি ভোল্ট ছিল। তাহলে আমি এখানে কি দিলাম, এখানে আমি 5 মিলি ভোল্ট দিলাম না, আমি অ্যাকচুয়ালি -5 দিলাম, তাই না? তাহলে ইনপুটে যেটা আমার ইনপুট ভোল্টেজ যেটা ছিল, ফিডব্যাকটা আমার তার সঙ্গে কি আছে, 180 ডিগ্রি ফেজ অপোজিশনে আছে, সেম ফেজে নেই। এখানে আমার ফিডব্যাক যেটা ছিল সেটা ইনপুটের সঙ্গে সেম ফেজে ছিল, তাকে আমরা নাম দিয়েছিলাম পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে, তাকে আমরা পজিটিভ ফিডব্যাক নাম দিয়েছি।
কিন্তু এখানে যেটা আমরা করছি, আমরা নেগেটিভ টার্মিনালটাকে ইনপুটের পজিটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তা এই ধরনের ফিডব্যাককে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তাহলে বোঝা গেল ফিডব্যাক ব্যাপারটা কি, একটা আইডিয়া পাওয়া গেল নেগেটিভ ফিডব্যাক এবং পজিটিভ ফিডব্যাক সম্পর্কে। হ্যাঁ যদি আমার ফিডব্যাক যেটা ভোল্টেজ সেটা যদি ইনপুট ভোল্টেজের সঙ্গে সেম ফেজে থাকে তাকে আমরা বলবো হচ্ছে পজিটিভ ফিডব্যাক। আর যদি আমার ফিডব্যাক ভোল্টেজ যেটা সেটা ইনপুট ভোল্টেজের সঙ্গে নেগেটিভ মানে অপোজিট ফেজে থাকে, ফেজ অপোজিশনে থাকে, তাকে আমরা বলবো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। তো দু ধরনের ফিডব্যাক হয়, এর বেশি ডিটেলসে আমি বলবো না তোমাদের। তো বেসিক্যালি আমাদের যে অসিলেটর যে সার্কিট হয়, অসিলেটর সার্কিটের ক্ষেত্রে আমরা কোনটাকে ইউজ করবো, আমরা অলওয়েজ এই পজিটিভ ফিডব্যাকটাকে ইউজ করবো। নেগেটিভ ফিডব্যাক আমরা কিন্তু অসিলেটর সার্কিটে ইউজ করবো না, ঠিক আছে? পজিটিভ ফিডব্যাকটাকেই আমরা অসিলেটর সার্কিটে অলওয়েজ ইউজ করবো, ঠিক আছে? তো এর পরের দিন আমরা এর পরে যে টপিকগুলো আছে বার্কহাউজেন ক্রাইটেরিয়া এবং আরো অন্যান্য টপিক সেগুলো দেখবো, ঠিক আছে? আজকে যেগুলো পড়ানো হলো তার মধ্যে ডাউট আছে কারো?